আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোমল্যান্ড সংবাদ শিরোনাম। H-1B ভিসায় ট্রাম্পের $1 লাখ অতিরিক্ত ফি আটকে দিল আপিল আদালত। স্বস্তিতে বিদেশি কর্মী ও নিয়োগকারীরা। কানেকটিকাটের ব্র্যাডলি বিমানবন্দরে আইসের অভিযান। সাধারণ পোশাকে কর্মকর্তাদের তৎপরতায় যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ ৩৫ বছরের রেকর্ড ছাড়িয়েছে। ২০২৬ সালে আক্রান্ত ২৩১৮। টিকাদানের হার কমায় বাড়ছে উদ্বেগ। মিশিগানের গ্র্যান্ড হ্যাভেনের বাড়িতে আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত। সন্দেহজনক অগ্নিকাণ্ডের তদন্তে নেমেছে একাধিক সংস্থা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিদেশি দক্ষ কর্মী নিয়োগ ব্যয় বাড়াতে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত H-1B ভিসায় অতিরিক্ত $1 লাখ ফি আপাতত কার্যকর হচ্ছে না। বোস্টনের ফার্স্ট সার্কিট কোর্ট অব আপিলস সরকারের আবেদন খারিজ করে জানিয়েছে, প্রেসিডেন্টের এককভাবে এমন ফি আরোপের ক্ষমতার পক্ষে যথেষ্ট আইনি ভিত্তি এখনও প্রতিষ্ঠিত হয়নি। ফলে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত পুরনো নিয়মই বহাল থাকবে, যা বিদেশি কর্মী ও নিয়োগকারী প্রতিষ্ঠান উভয়ের জন্যই সাময়িক স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের H-1B ভিসায় নতুন $1 লাখ ফি আরোপের পরিকল্পনা বড় ধরনের আইনি বাধার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের বোস্টন ভিত্তিক ফার্স্ট সার্কিট কোর্ট অফ আপিলস শুক্রবার ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করে দিয়েছে। ফলে আপাতত নতুন H-1B ভিসার ক্ষেত্রে $1 লাখ অতিরিক্ত ফি কার্যকর করা যাচ্ছে না। এর আগে গত জুন মাসে যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক লিও সরোকিন রায় দেন, এই অর্থ মূলত একটি করের মতো, আর যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নতুন কর আরোপের ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে রয়েছে, প্রেসিডেন্টের নয়। আপিল আদালতও জানিয়েছে, এই পর্যায়ে সরকার এমন কোনো শক্তিশালী আইনি যুক্তি দেখাতে পারেনি যা প্রমাণ করে প্রেসিডেন্টের এককভাবে এই ফি আরোপের ক্ষমতা রয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প এই নীতির ঘোষণা দেন। সে সময় তিনি দাবি করেন, H-1B ভিসার কর্মসূচি অনেক ক্ষেত্রে মার্কিন কর্মীদের পরিবর্তে বিদেশি কর্মীদের নিয়োগে ব্যবহৃত হচ্ছে। তাই বিদেশি দক্ষ কর্মী নিয়োগের খরচ বাড়িয়ে দেশীয় কর্মসংস্থান রক্ষাই ছিল এই সিদ্ধান্তের লক্ষ্য। অভিবাসন আইন বিশেষজ্ঞ ব্রায়ান হান্টের মতে, আদালতের এই সিদ্ধান্তে কিছু বিদেশি কর্মী ও নিয়োগকারী প্রতিষ্ঠান স্বস্তি পাবে, কারণ অতিরিক্ত ফি কার্যকর হলে অনেক প্রতিষ্ঠানের জন্য বিদেশি কর্মী নিয়োগ ব্যয়বহুল হয়ে যেতে পারে এবং কিছু চাকরির প্রস্তাবও বাতিল হওয়ার আশঙ্কা ছিল। প্রতি বছর H-1B কর্মসূচির আওতায় প্রায় ৬৫,০০০ সাধারণ কোটা এবং অতিরিক্ত ২০,০০০ উচ্চশিক্ষিত বিদেশি পেশাজীবী যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান। প্রযুক্তি খাত সহ বিভিন্ন শিল্পে এই কর্মসূচির ব্যাপক ব্যবহার রয়েছে। মামলাটি এখনও বিচারাধীন রয়েছে, তাই চূড়ান্ত আদালতের রায় না আসা পর্যন্ত $1 লাখ এই ফি কার্যকর করা যাবে না। কানেকটিকাটের ২ বিমানবন্দরে আইসের তৎপরতা নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। ব্র্যাডলি আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক অভিযান চালানোর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে এসব অভিযানে বিমানবন্দরের কোনো কর্মী সহযোগিতা করেননি। এদিকে টুইড নিউ হ্যাভেন বিমানবন্দরেও একই ধরনের অভিযান চালানোর দাবি করেছেন কংগ্রেসম্যান জন লারসন, যদিও এই বিষয়ে আগাম কোনো নোটিশ পাওয়ার কথা জানায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ব্র্যাডলি আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে কানেকটিকাট এয়ারপোর্ট অথরিটি। কর্তৃপক্ষ জানায়, অভিযানে অংশ নেওয়া ফেডারেল কর্মকর্তারা সাধারণ পোশাকে ছিলেন, ফলে তাদের সহজে আইস এজেন্ট হিসেবে শনাক্ত করা সম্ভব ছিল না। সিএএ আরও জানায়, এসব অভিযানে তাদের কোনো কর্মী সহযোগিতা করেনি এবং ঘটনাগুলো সম্পর্কে তারা পরে জানতে পেরেছেন। সিএএর ভাষ্য, যেসব এলাকায় অভিযান চালানো হয়েছে সেগুলোর বেশিরভাগই ফেডারেল সরকারের নিয়ন্ত্রণাধীন, তাই এসব কার্যক্রমে হস্তক্ষেপ বা তা বন্ধ করার কোনো আইনগত ক্ষমতা তাদের নেই। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, তাদের মূল লক্ষ্য বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের জন্য নিরাপদ এবং সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করা। এই অভিযান সে লক্ষ্যকে এগিয়ে নেয় না বলেও মন্তব্য করেছে তারা।
এদিকে কানেকটিকাটের কংগ্রেসম্যান জন লারসন দাবি করেছেন টুইড নিউ হ্যাভেন বিমানবন্দরেও আইস একই ধরনের অভিযান পরিচালনা করেছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এই ধরনের কোনো কার্যক্রম সম্পর্কে তারা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে আগাম কোনো নোটিশ পায়নি। আরও গুরুতর অভিযোগ করে লারসন বলেন, আইস নাকি যাত্রীদের ফ্লাইট পূর্ব ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা ও ক্রেডিট কার্ডের তথ্য ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তিদের শনাক্ত করছে এবং নিরাপত্তা লাইনের মধ্য থেকেই তাদের সরিয়ে নিচ্ছে। তবে এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত হয়নি। ঘটনাটি নিয়ে নিউজ 12 আইসের কাছে মন্তব্য চাইলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত সংস্থাটির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির তথ্য অনুযায়ী 2026 সালে এখন পর্যন্ত দেশটিতে 2318টি হাম আক্রান্তের ঘটনা শনাক্ত হয়েছে। এরই মধ্যে এই সংখ্যা 2025 সালের পুরো বছরের সংক্রমণকে ছাড়িয়ে গেছে। 1989 থেকে 1991 সালে বড় প্রাদুর্ভাবের পর এটি যুক্তরাষ্ট্রে এক বছরে হামের সর্বোচ্চ সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা এত বেশি হওয়ায় বছর শেষ হওয়ার আগে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। চলতি বছরে আক্রান্তদের মধ্যে 69% বয়স 19 বছর বা তার কম। 5 বছরের কম বয়সী শিশুর মোট আক্রান্ত প্রায় 1/5। এখন পর্যন্ত হামজনিত কারণে 151 জন হাসপাতালে ভর্তি হয়েছে। সিডিসি জানিয়েছে, আক্রান্তদের প্রায় 93% টিকা না নেওয়া ব্যক্তি। করোনা মহামারীর পর শিশুদের MMR টিকা নেওয়ার হারও কমেছে। গত বছর কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের টিকাদানের হার নেমে আসে 92.5%, যেখানে সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় হার প্রায় 95%। চলতি বছর 45টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে হাম শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে 2 ডোজ MMR টিকা হাম প্রতিরোধে প্রায় 97% কার্যকর। তাই টিকাদানের হার বাড়ানোই সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন তারা। কম আয়ের মানুষের জন্য দেওয়া স্ন্যাপ সুবিধার অর্থ ফাস্টফুডে ব্যবহারের পরিমাণ নিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আইন প্রণেতাদের হিসাবে গত 3 বছরে ফাস্টফুড চেইনগুলোতে অন্তত $524 বিলিয়ন স্ন্যাপ অর্থ ব্যয় হয়েছে। ক্যালিফোর্নিয়াতেই গেছে $475 মিলিয়ন। এখন সরকারি অর্থের ব্যবহার ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে রেস্টুরেন্ট মিলস প্রোগ্রামের নিয়ম কঠোর করার দাবি উঠেছে। বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপের অর্থ ফাস্টফুডে ব্যয় নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একদল আইন প্রণেতার হিসেব অনুযায়ী গত 3 বছরে দেশটির বিভিন্ন ফাস্টফুড চেইনে অন্তত $52.40 কোটি স্ন্যাপের অর্থ ব্যয় হয়েছে। মূলত কম আয়ের মানুষের বাড়িতে খাবার কেনার জন্য দেওয়া এই সুবিধা কিছু অঙ্গরাজ্যে রেস্টুরেন্ট মিলস প্রোগ্রামের মাধ্যমে রেস্টুরেন্টে খাবার কেনার সুযোগ দেয়। বর্তমানে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, মিশিগান, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস, ইলিনয়, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড এই 9টি অঙ্গরাজ্যে রেস্টুরেন্ট মিলস প্রোগ্রাম চালু রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি স্ন্যাপের অর্থ ফাস্ট ফুডে গেছে ক্যালিফোর্নিয়াতে। 2023 সালে জুন থেকে 2025 সালের মে পর্যন্ত সেখানে প্রায় $47.50 কোটি ব্যয় হয়েছে বলে আইন প্রণেতাদের হিসেবে উঠে এসেছে। এরপর অ্যারিজোনায় $4.14 কোটি এবং নিউ ইয়র্কে $36 লাখ ব্যয়ের হিসেব রয়েছে। আইওয়ার রিপাবলিকান সিনেটর জনি আর্নেস্টের নেতৃত্বে 8 জন আইন প্রণেতা স্ন্যাপের রেস্টুরেন্ট মিলস প্রোগ্রামের নিয়ম আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, খাদ্য সহায়তার অর্থ পুষ্টিকর খাবারের পরিবর্তে বার্গার ও ফ্রাইয়ের মতো ফাস্টফুডে ব্যয় হচ্ছে। তবে কর্মকর্তারা বলছেন, যাদের খাবার সংরক্ষণ বা রান্নার পর্যাপ্ত সুযোগ নেই তাদের সহায়তার জন্য কয়েক দশক আগে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। এদিকে ইউএসডিএ জানিয়েছে তারা স্ন্যাপের সব কর্মসূচিতে কঠোরভাবে নিয়ম ও অর্থের সঠিক ব্যবহার পর্যালোচনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিমান যাত্রীদের জন্য সতর্কবার্তা, ফ্লাইট মিস করলেই গুনতে হতে পারে $100 থেকে $200 পর্যন্ত নো শো ফি। এমনকি এয়ারলাইনের ভুলেও যাত্রীকে নতুন টিকিট কিনতে গিয়ে শত শত ডলার খরচ করতে হতে পারে। তাই ফ্লাইটে উঠতে না পারলে আগে থেকেই এয়ারলাইনকে জানিয়ে টিকিট বাতিল, রিবুক করা জরুরি। কিভাবে এড়াবেন এই বাড়তি খরচ, কোন এয়ারলাইন কত ফি নিচ্ছে এবং যাত্রীদের অধিকার কি, বিস্তারিত জানুন প্রতিবেদনে।
বিমান ভ্রমণে একটি ছোট ভুল কখনো কখনো যাত্রীদের জন্য বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। ফ্লাইটে উপস্থিত না হলে বা সময় মতো এয়ারলাইন্সকে না জানালে যাত্রীদের গুনতে হতে পারে নো শো ফি। ভ্রমণ বিশেষজ্ঞদের মতে বিভিন্ন এয়ারলাইন্সে এই জরিমানার পরিমাণ সাধারণত $100 থেকে $200 পর্যন্ত হতে পারে। তবে টিকিটের ধরন, এয়ারলাইন্সের নীতি এবং ভ্রমণের রুট অনুযায়ী চার্জ পরিবর্তিত হয়। উদাহরণ হিসেবে ইউনাইটেড এয়ারলাইন্সে কোনো যাত্রী ফ্লাইট মিস করার পর অ্যাওয়ার্ড মাইল পুনরায় ব্যবহার করতে চাইলে $125 সার্ভিস ফি দিতে হতে পারে। একইভাবে জেট ব্লু এয়ারলাইন্স ভুলভাবে রিফান্ড দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত $50 চার্জ করতে পারে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো কখনো কখনো এয়ারলাইন্সের ভুলেও যাত্রীরা নো শো হিসেবে চিহ্নিত হচ্ছেন। এক যাত্রী অভিযোগ করেছেন আমেরিকান এয়ারলাইন্সের ভুলের কারণে তাকে নতুন করে $572 খরচ করে টিকিট কিনতে হয়েছে। আরেক যাত্রী জানান, আবহাওয়ার কারণে কানেকশন ফ্লাইট মিস করার পর এয়ারলাইন্সের সিস্টেমের ভুলে তাকে নো শো দেখানো হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতি এড়াতে যাত্রীরা ফ্লাইট বাতিল বা পরিবর্তনের প্রয়োজন হলে আগে থেকে এয়ারলাইন্সকে জানানো উচিত। বোর্ডিং পাস সংরক্ষণ, ফ্লাইট অ্যাপের নোটিফিকেশন চালু রাখা এবং ভ্রমণ বীমা নেওয়া ভবিষ্যতের ঝামেলা কমাতে পারে। তাই ফ্লাইট মিস হলে অপেক্ষা না করে দ্রুত এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করুন। একটি ছোট সতর্কতাই আপনাকে বাঁচাতে পারে বড় জরিমানা ও ভোগান্তি থেকে। মিশিগানের গ্র্যান্ড হ্যাভেন টাউনশিপে একটি বাড়িতে ভয়াবহ আগুনের পর 6 শিশুসহ 8 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুদের বয়স 5 থেকে 15 বছরের মধ্যে। তাদের কয়েকজনের শরীরে গুলির চিহ্নও পাওয়া গেছে। আগুনটি পরিকল্পিতভাবে লাগানো হয়ে থাকতে পারে বলে ধারণা তদন্তকারীদের। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ডের পর আত্মহত্যা বলে সন্দেহ করা হলেও তদন্ত এখনও চলছে। বাইরে থেকে কোনো সন্দেহভাজন জড়িত থাকার প্রমাণ না মেলায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। যুক্তরাষ্ট্রের মিশিগানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 6 শিশুসহ একই পরিবারের 8 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনী এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় দুপুরের ঠিক আগে লেক মিশিগানের পূর্ব তীরে গ্র্যান্ড হ্যাভেন টাউনশিপের একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। পরে বাড়ির ভেতর থেকে 8 জনের মরদেহ উদ্ধার করা হয়। অটোয়া কাউন্টি শেরিফের অফিসের ক্যাপ্টেন জ্যাকব স্পার্কস জানান, নিহতদের মধ্যে 6 জন শিশু। তাদের বয়স 5 থেকে 15 বছরের মধ্যে। তবে এখনও সব নিহতের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। একই সঙ্গে তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণও জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের কয়েকজনের শরীরে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ঠিক কতজন গুলিবিদ্ধ হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ঘটনাস্থলকে অত্যন্ত জটিল ও স্পর্শকাতর হিসেবে বর্ণনা করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে এটি একটি হত্যাকাণ্ডের পর আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তদন্তকারীরা বাইরে থেকে কোনো সন্দেহভাজনকে খুঁজছেন না। বাড়িতে বসবাসকারী সবাই মারা গেছেন বলেও ধারণা করছে কর্তৃপক্ষ। এদিকে আগুনটিকে সন্দেহজনক বলে উল্লেখ করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা আগুনটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়ে থাকতে পারে। ঘটনাটির তদন্তে মিশিগানের স্টেট পুলিশের অগ্নিসংযোগ তদন্তকারীরাও যোগ দিয়েছেন। গ্র্যান্ড হ্যাভেন টাউনশিপে প্রায় 18,000 মানুষের বসবাস। এলাকাটি গ্র্যান্ড র্যাপিডস শহর থেকে প্রায় 25 মাইল পশ্চিমে অবস্থিত। ভয়াবহ এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিউ ইয়র্কের রাস্তায় পড়ে থাকা আবর্জনায় যখন হয়ে ওঠে শিল্পের উপকরণ, তখন সেটি নিঃসন্দেহে ব্যতিক্রমী এক উদ্যোগ। শিল্পী জাস্টিন জিগনাক গত 2 দশকে শহরের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা আবর্জনা স্বচ্ছ কিউবের ভেতরে সাজিয়ে বিক্রি করেছেন। তার এই প্রকল্প শুধু বাণিজ্যিক সাফল্যই পায়নি, বরং নিউ ইয়র্কের জীবন, সংস্কৃতি ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর স্মৃতিও ধরে রেখেছে অভিনব শিল্পীকর্মের মাধ্যমে। নিউ ইয়র্কের আবর্জনার এই অদ্ভুত গল্পের বিস্তারিত জানুন প্রতিবেদনে।
নিউ ইয়র্কের শহরে রাস্তায় পড়ে থাকা আবর্জনায় যদি হয়ে ওঠে শিল্পের উপকরণ, তবে কেমন হয়? অবাক করার মতো হলেও এমন কাজ করেই গত 2 দশকে অন্তত $1 লাখ আয় করেছেন শিল্পী জাস্টিন জিগনাক। 46 বছর বয়সী শিল্পী 2001 সাল থেকে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকা, বিশেষ করে টাইমস স্কোয়ার সহ 5টি বড়তে ঘুরে ঘুরে নানা ধরনের আবর্জনা সংগ্রহ করেন। এরপর সেগুলোকে ছোট্ট স্বচ্ছ কিউবের ভিতরে সাজিয়ে প্যাকেটজাত করে বিক্রি করেন। প্রতিটি কিউবের দাম সর্বোচ্চ $100 পর্যন্ত হতে পারে। জিগনাকের এই দীর্ঘমেয়াদী শিল্প প্রকল্পের নাম নিউ ইয়র্ক সিটি গার্বেজ। তার মতে, নিউ ইয়র্কের আবর্জনা শহরটির জীবন্ত চরিত্রের মতো, তাই শহরের যে বিষয়টি মানুষ সাধারণত লুকোতে চায়, তিনি সেটিকে শিল্পের মাধ্যমে তুলে ধরেছেন। সম্প্রতি গায়িকা টেইলর সুইফটের বিয়ের অনুষ্ঠান স্থলের বাইরে থেকে সংগ্রহ করা আবর্জনা দিয়ে তৈরি কিউব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। তবে এটি তার একমাত্র আলোচিত সংগ্রহ নয়। 2026 সালের বিশ্বকাপ, 25 সালের নাথানস ফেমাস হটডগ খাওয়ার প্রতিযোগিতা এবং 11 সালের নিউ ইয়র্কের সমলিঙ্গের বিয়ে বৈধ হওয়ার সময়ের স্মৃতিও তিনি আবর্জনার মাধ্যমে সংরক্ষণ করেছেন। এখন পর্যন্ত জিগনাক 1067টির বেশি কিউব বিক্রি করেছেন। প্রতিটি আবর্জনার টুকরোর মধ্যে তিনি নিউ ইয়র্কের জীবন, মানুষ এবং সময়ের গল্প খুঁজে পান। তার স্বপ্ন একদিন মিউজিয়াম অফ মডার্ন আর্ট বা মোমাতে নিজের এই ব্যতিক্রমী আবর্জনা শিল্পের প্রদর্শনী করা। টিকটকের এক ভিডিও আর তাতেই উন্মাদনা। ট্রেন্ডি খাবার বা কেক চাখতে রেস্তোরাঁর বাইরে মানুষের দীর্ঘ সারি। তবে দীর্ঘ এই লাইনে 1 মিনিটও দাঁড়াতে রাজি নন ধনীরা। সময় বাঁচাতে তারা বেছে নিয়েছেন অভিনব উপায়। টাকা দিয়ে ভাড়া করছেন পেশাদার লাইন সিটার। হ্যাঁ, যুক্তরাষ্ট্র জুড়ে এখন তুমুল জনপ্রিয় এই লাইন সিটিং ট্রেন্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কেক, পেস্ট্রি কিংবা ফাস্টফুডের স্বাদ নিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছে ভাড়াটে মানুষ। আর তাদের পেছনে ঘন্টা চুক্তিতে শত শত ডলার উড়াচ্ছেন অলস খাদ্যপ্রেমীরা। নিউ ইয়র্কের পেশাদার কোম্পানি সেম ওল্ড লাইন ডুডস এর প্রতিষ্ঠাতা রবার্ট স্যামুয়েল জানান, আগে নতুন আইফোন বা টিকিট কিনতে এই সেবা নেওয়া হলেও এখন টিকটকের দৌলতে সব চাহিদা ভাইরাল খাবার কেন্দ্রিক। ম্যানহাটনের বিখ্যাত ডট কেক কিনতে এক নারী একাই ভাড়া করেন 5 জন লাইন সিটার। ন্যূনতম 2 ঘন্টার জন্য $50 এবং পরবর্তী প্রতি ঘন্টার জন্য গুনতে হয় $25। নিউ ইয়র্কে টাস্ক রেবিট নামের অ্যাপে অন্তত 4900 জন পেশাদার লাইন সিটার কাজ করছেন। সোশ্যাল মিডিয়ায় এই উন্মাদনা একদিকে তৈরি করেছে নতুন কর্মসংস্থান, অন্যদিকে ফুটিয়ে তুলেছে অর্থনৈতিক বৈষম্যের এক অদ্ভুত বাস্তব চিত্র। নিয়মিত পার্সেল নিতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হবেন তা হয়তো কল্পনাও করেননি কেউ। যুক্তরাষ্ট্রের মেমফিসে ফেডেক্সের একটি শাখায় বাক্স খুলতেই বিশালাকার ইগুয়ানা লাফিয়ে বেরিয়ে পড়ে। মুহূর্তেই কাউন্টারের ওপর দিয়ে দৌড়াতে শুরু করে সরীসৃপটি। আতঙ্কিত কর্মীদের ছুটোছুটি দৃশ্য ধরা পড়ে ভিডিওতে, যা পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই অদ্ভুত ঘটনার বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে একটি ফেডেক্স শাখায় পোষা ইগুয়ানা নিতে গিয়ে ঘটে গেল রীতিমতো হুলস্থুল কাণ্ড। পার্সেল খুলতেই বিশাল আকৃতির সবুজ ইগুয়ানা লাফিয়ে বেরিয়ে কাউন্টারের উপর দিয়ে দৌড় দেয়। এতে ভয় পেয়ে কর্মীরা যে যার মতো ছুটে পালান। এমনকি এক কর্মী আতঙ্কে মাটিতেও পড়ে যান। ঘটনার নায়ক 41 বছর বয়সী রডেরিক ডানকান। তার আগে থেকে একটি ইগুয়ানা ছিল। এবার দ্বিতীয় ইগুয়ানাটি গরমের কারণে বাড়িতে না এনে ফেডেক্সের ঠিকানায় সরাসরি পাঠানোর ব্যবস্থা করেন তিনি। ডানকান জানান, পোষা প্রাণীটি প্যাকেটের ভেতরে থাকায় কর্মীরা প্রথমে ভেবেছিলেন সেখানে হয়তো মাছ রয়েছে। পরে তারা জানতে পারেন বাক্সের ভেতরে রয়েছে ইগুয়ানা। সেটি জীবিত আছে কিনা তা দেখতে এই প্যাকেট খুলতে বলার পরই ঘটে বিপত্তি। ডানকান যখন বাক্স খুলছিলেন তখন ইগুয়ানাটি হঠাৎ লাফিয়ে বেরিয়ে কাউন্টারের উপর দিয়ে দৌড় দেয়। কর্মীদের ছোটাছুটির পুরো ঘটনাটি কাকতালীয়ভাবে ক্যামেরায় ধরা পড়ে। ডানকান তার মেটা স্মার্ট গ্লাস দিয়ে পার্সেল নেওয়ার মুহূর্তটি রেকর্ড করছিলেন। পরে ভিডিওটি দেখে তিনিও বুঝতে পারেন ঘটনাটি কতটা মজার ছিল। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কয়েক মিলিয়ন মানুষ এটি দেখেছেন। কেউ কেউ অবশ্য অভিযোগ করেন ভাইরাল হওয়ার জন্য ডানকান ইচ্ছে করেই ইগুয়ানাটি ছেড়ে দিয়েছিলেন। তবে তিনি দাবি করেন এমন কিছুই তিনি করেননি। শেষ পর্যন্ত ইগুয়ানাটি নিরাপদে ধরা হয়। বাড়িতে পৌঁছানোর পর প্রাণীটি বেশ শান্ত রয়েছে। ডানকান নতুন পোষা প্রাণীটির নাম দিয়েছেন টাইটান। এখন প্রথম ইগুয়ানা আর কুকুরের সঙ্গে একই ঘরে থাকবে বিশাল আকৃতির এই নতুন সঙ্গী।
এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।